গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ুন আহমেদের আজ দুপুরে তোমার নিমন্ত্রণ। আজ থাকছে দুটি গল্প। প্রথমটি আজ দুপুরে তোমার নিমন্ত্রণ, দ্বিতীয়টি আনোভা। আজ দুপুরে তোমার নিমন্ত্রণ। মাসের প্রথম শুক্রবারে মীরার বাবা আফতাব নিজে বাজার করেন। তিনি চলে যান ধূপখোলার বাজারে। সেখানে বিক্রমপুরের তাজা মাছ আসে, পদ্মার মাছ। তার স্বাদই অন্যরকম। বড় মাছের দাম এখন সঙ্গতির বাইরে চলে গেছে। তারপরও লোভে পড়ে হঠাৎ হঠাৎ বড় মাছও কিনে ফেলেন। গত মাসে নিউ মার্কেট কাঁচাবাজার থেকে মাঝারি সাইজের একটি চিতল মাছ কিনেছিলেন। তার স্বাদ এখনও মুখে লেগে আছে। আজ মাসের প্রথম শুক্রবার। আফতাব নাস্তা শেষ করে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। তখন মীরা তার সামনে এসে দাঁড়ালো। মীরার বয়স 21। সে ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্স পড়ছে, 3rd ইয়ার। আফতাব বললেন, মা, কিছু বলবি? মীরা বলল, আজ মাছ কিনতে যাবে না? যাব। কেন? এমনি জিজ্ঞেস করছি। বাবা, আমার খুব ইচ্ছা করে দেখি কিভাবে তুমি মাছ কেনো। মাছওয়ালার সঙ্গে দরদাম করি, চেঁচামেচি করি, তোর দেখতে ভালো লাগবে না। মীরা বলল, তোমার সঙ্গে যেতে ইচ্ছা করছে। বাবা, আমাকে সঙ্গে নাও না প্লিজ। আফতাব কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে থাকলেন। মেয়ে বড় হয়েছে, কিন্তু ছেলে মানুষে এখনও যায়নি। তিনি গম্ভীর গলায় বললেন, উদ্ভট চিন্তাভাবনা। যাই হোক, রেডি হ। বাবা, আরেক কাপ চা খাবে? আমি নিজে বানাবো। তোকে বানাতে হবে না, হাত পুড়বি। তোর মাকে বল। চা খেয়েই রওনা হব। দেরি করে গেলে ভালো মাছ কিছুই পাওয়া যাবে না। মীরা চা বানাতে গেল। আফতাব টেলিফোন করলেন তার ছোটবেলার বন্ধু শামসুদ্দিনকে। সংসারের অতি খুঁটিনাটি বিষয়েও তিনি তার বন্ধুকে না জানিয়ে পারেন না। হ্যালো শামসু, এমন বিপদে পড়েছি। কি বিপদ? মীরাকে নিয়ে বিপদ। সে আমার সঙ্গে ধূপখোলা বাজারে মাছের বাজারে যাবে। ভালো তো, নিয়ে যাও। ছোটবেলায় এরকম যন্ত্রণা করত। অফিসে যাব, গলা ছেড়ে কান্না, সঙ্গে যাবে। বাপসোহাগী মেয়ে পেয়েছ। আমার বদমাইশটা কালো গাঁজা খেয়ে বাসায় ফিরেছে। তোমার ভাবি পালঙ্কের কাঠ খুলে পিটিয়েছে। রক্তারক্তি কাণ্ড। ছেলে ছেলে করে জীবন দিয়ে দিয়েছিল। আজমির শরীফে গিয়ে সুতা বেঁধে এসেছে ছেলের জন্য। এখন ছেলের মজা বুঝছে। গাঁজা, ফেন্সিডিল কোনোটাই বাদ নাই। আচ্ছা, রাখি। আফতাব প্রশান্ত মনে মেয়েকে নিয়ে রিকশায় করে বের হলেন। মাছ প্রসঙ্গে মেয়েকে নানান ধরনের জ্ঞান দিলেন। মীরার বাবার ডান হাত শক্ত করে ধরে রেখেছে। আফতাব মনের আনন্দে গল্প করে যাচ্ছেন। এক এক সিজনের এক এক মাছ। বোয়াল, চিতল খেতে হয় শীতে। তখন তাদের গায়ে চর্বি হয়। বর্ষার কই সবচেয়ে ভালো। কই তখন সাইজে ছোট থাকে, তবে মাংস থাকে মাখনের মতো নরম। রিঠা সবচেয়ে স্বাদু মাছ। একবার খেলে মুখে স্বাদ লেগে থাকে 1 মাস। তবে সমস্যা আছে। কি সমস্যা? রিঠা মাছ কিনতে হয় জীবন্ত, মরা মাছ বিস্বাদ। মীরা বলল, আজ কি মাছ কিনবে বাবা? আজ তুই যাচ্ছিস, তোর পছন্দে কিনব। তোর পছন্দ কি? বড় চিংড়ি মাছ পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। চিংড়ি কিনতে হয় কালার দেখে। চিংড়ির গা হতে হবে সবুজ। বড় পাবদা মাছ কি পাওয়া যাবে বাবা? পদ্মার ফ্রেশ পাবদা মাঝে মাঝে পাওয়া যায়। তবে সিলেটের হাওরের পাবদা অসাধারণ। দেখি তোর ভাগ্যে কি আছে। তোর যা যা পছন্দ সবই কিনব। মীরা বলল, থ্যাংক ইউ বাবা। চিংড়ি পাওয়া গেল না, তবে টাটকা পাবদা পাওয়া গেল।
কানকো নড়ছে এমন একটা আয়ের মাছ পাওয়া গেল। বড় বড় কই পাওয়া গেল। চাষের কই না, দেশি কই। শেষটায় মাঝারি সাইজের একটা ইলিশ মাছও কেনা হলো। আফতাব টাকার দিকে তাকালেন না। মেয়ে প্রথমবার শখ করে মাছ কিনতে এসেছে। 2 দিন পর মেয়ের বিয়ে হয়ে যাবে। কার না কার হাতে পড়বে কে জানে। হয়তো জীবন পার করবে মলা মাছ আর কুচো চিংড়ি খেয়ে। মীরার মা শাহানা চোখ কপালে তুলে বললেন, এত মাছ? মীরা বলল, হ্যাঁ, এত মাছ, সব রাঁধবে, ফ্রিজে তুলে রাখবে না। কে খাবে? মীরা বলল, আমার এক বন্ধুকে আজ দুপুরে খেতে বলেছি মা। বন্ধুটা কে? অতসী? না, অতসী না। তার নাম কি? নামের দরকার আছে মা? সে অনেক দিন ভালো মন্দ কিছু খায় না, মেসে থাকে। একবেলা মেসে খায়, একবেলা বাইরে খায়। মেসের খাবার কি জানো মা? 1 পিস ফার্মের মুরগি আর ডাল। সে ফার্মের মুরগি খায় না বলে শুধু ঝোল দিয়ে ভাত খায়। ছেলে না মেয়ে? ছেলে, নাম শওকত। শাহানা হতভম্ব গলায় বললেন, একটা ছেলেকে তুই দুপুরে খেতে বলেছিস? মীরা মার চোখ থেকে চোখ নামিয়ে মেঝের দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। শাহানা বললেন, তোর সঙ্গে পড়ে? না। কি করে? প্রাইভেট টিউশনি করে। অনেক দিন ধরে চাকরি খুঁজছে, পাচ্ছে না। এরকম একটা ছেলের সঙ্গে তোর পরিচয় কিভাবে হলো? মীরা জবাব দিল না। সত্যি তাকে দুপুরে খেতে বলেছিস? হুম। কবে বলেছিস? গতকাল। তার মেসে গিয়ে তাকে বলে এসেছি। সে খুব খুশি। তার মেসে যেতে হলো কেন? ওর মোবাইল ফোন নেই মা। স্কলারশিপের টাকা পেয়ে আমি একটা কিনে দিয়েছিলাম, হারিয়ে ফেলেছে। তুই তাকে মোবাইল ফোনও কিনে দিয়েছিস? হুম। তুই কি প্রায়ই তার মেসে যাস? হুম। মা, তোমার জেরা শেষ হয়েছে? জেরা শেষ হলে রান্না শুরু করো। আমি ওকে ঠিক 2টার সময় আসতে বলেছি। হতভম্ব শাহানা বলল, ওই ছেলেকে দেখে তোর বাবা কি বলবে এই নিয়ে ভেবেছিস? না। তোর বাবার রাগ তুই জানিস? জানিস না? জানি। সে ছেলের ঘাড়ে ধাক্কা দিয়ে তাকে রাস্তায় ফেলে দিতে পারে, পারে না? পারে। সেটা কি ছেলের জন্য সম্মানের ব্যাপার হবে, নাকি তোর জন্য সম্মানের হবে? আমার তো ধারণা পুরো ঘটনা জানার পর সে তোকে শুদ্ধ ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় ফেলবে। তখন কি করবি? তার মেসে গিয়ে উঠবি? ফার্মের মুরগির ঝোল দিয়ে ভাত খাবি? মীরা চুপ করে দাঁড়িয়ে আছে। তার চোখ ছলছল করছে। চোখ থেকে 1 ফোঁটা পানি টপ করে মেঝেতে পড়ল। শাহানা চোখের পানি পড়ার দৃশ্যটা দেখলেন। তার মন মোটেই নরম হলো না। তিনি কঠিন গলায় বললেন, ছেলের বাবা কি করে? বাবা মারা গেছেন। যখন জীবিত ছিলেন তখন কি করতেন? মুদির দোকান চালাতেন। ছেলের বাবা তাহলে বিজনেস ম্যাগনেট? মীরার চোখ থেকে আরেক ফোঁটা পানি পড়ল। তার বাঁ চোখ থেকে আরেক ফোঁটা পানি পড়ল। বাঁ চোখ থেকেই পানি পড়ছে, ডান চোখ শুকনা। শাহানা বললেন, এত বড় সাহস কিভাবে করলি? মীরা ফোঁপাতে ফোঁপাতে বলল, ভুল হয়ে গেছে মা, আজ ওর জন্মদিন। আমাকে বলছিল প্রাইভেট টিউশনি থেকে আজ কিছু টাকা পাবে। তখন আমাকে নিয়ে কস্তুরী নামের একটা দোকানে রুই মাছের পেটি খাবে। ওর কথা শুনে মনটা এত খারাপ হয়েছে, দাওয়াত দিয়ে ফেলেছি। এখন আসতে নিষেধ কর। টেলিফোন কর, বল সাম আদার টাইম। ওর মোবাইল নেই মা। যা মেসে গিয়ে বলে আয়। মেসে গেলে পাওয়া যাবে না। শুক্রবারে তার সারাদিন টিউশনি। একটা টিউশনি থেকে সরাসরি বাসায় আসবে। কত বড় গজব যে হবে বুঝতে পারছিস? পারছি। শাহানা কঠিন গলায় বললেন, যদি সাহস থাকে তোর বাবাকে গিয়ে বল। পাজি মেয়ে। খবরদার আমার সামনে চোখের পানি ফেলবি না, গাধা। মীরা বসার ঘরে গেল। বাবার সামনে দাঁড়ালো। আফতাব খবরের কাগজ পড়ছিলেন। ছুটির দিনে একই কাগজ তিনি 2বার পড়েন। সকালে চা খেতে খেতে একবার, বাজার শেষ করে আরেকবার। আফতাব মেয়ের দিকে তাকিয়ে বললেন, চোখ লাল কেন রে মা?
মীরা বলল, জানি না। আফতাব বললেন, শখ করে বাজার করেছিস, যা আজ একটা আইটেম তুই রান্না কর কেমন? বাবা, আমি রাঁধতে জানি না। তোর মাকে বল, দেখিয়ে দেবে। চিংড়ি রান্না খুব সহজ। প্রতিভা ছাড়া এই মাছ খারাপ রান্না করা যায় না। মীরা রান্নাঘরে ফিরে এলো। মায়ের সামনে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। শাহানা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কান্না বন্ধ কর। টেবিলের উপর থেকে 500 টাকা নে। ওর আসার সময় হলে বাসার সামনে দাঁড়িয়ে থাকবি। ওর হাতে 500 টাকা ধরিয়ে দিয়ে বলবি রুই মাছের পেটি খেয়ে নিতে। পরে এই নিয়ে তোর সঙ্গে জরুরি বৈঠক করব। গাধা মেয়ে। মীরা মার সামনে থেকে সরে গেল। আফতাব সাহেব হাসি মুখে ঢুকলেন। স্ত্রীকে বললেন, এখনও রান্না শুরু করনি? মাছ নরম হয়ে যাচ্ছে। শাহানা বললেন, মাছ নরম হবে না, যথাসময়ে রান্না শেষ হবে। আফতাব বললেন, সুজিতকে দুপুরে খেতে বললে কেমন হয়? বেচারা একা থাকে, বাবুর্চি কি রান্না করে না করে তার ঠিক নেই। ও গাড়ি কিনেছে, শুনেছ তো? শুনেছি। গাড়ি নিয়ে চলে আসুক। কি গাড়ি কিনলো দেখলাম। তুমি কি বলো? শাহানা জবাব দিলেন না। সুজিতের সঙ্গে মীরার বিয়ের কথাবার্তা হয়ে আছে। সে ডাক্তার। লন্ডন থেকে FRCS ডিগ্রি নিয়ে এসেছে। তার বাবা মা মীরাকে পছন্দ করে আংটি পরিয়ে গেছেন। মীরা সেই আংটি পরছে না। মাকে বলেছে আংটিটা বড় হয়েছিল, আঙ্গুল থেকে কোথায় যেন খুলে পড়ে গেছে। শাহানা মেয়ের কথা বিশ্বাস করেছিলেন। এখন বুঝতে পারছেন ঘটনা কি। আফতাব বললেন, কি কথা বলছো না কেন? শাহানা বললেন, আজ পিতাকন্যা বাজার করে এনেছ, তোমরাই খাওয়া দাওয়া করো। বাইরের কাউকে ডাকলে ফর্মাল ব্যাপার চলে আসবে। তাও ঠিক। মীরাকে চিংড়ি মাছ কীভাবে রাঁধতে হয় শিখিয়ে দাও। দেখি তোমার মেয়ের হাতের রান্নার কি অবস্থা। শাহানা বললেন, তোমার সঙ্গে আমার বিশেষ কিছু কথা আছে। এখন বলবো না পরে বলবো বুঝতে পারছি না। গলির মোড়ে শওকতকে দেখা গেল। সে আজ ইস্ত্রি করা পাঞ্জাবি পরেছে, পায়ে নতুন স্যান্ডেল। আজই চুল কেটেছে বলে অদ্ভুত দেখাচ্ছে। তার হাতে দোলন চাপা ফুলের তোড়া। মীরা এগিয়ে গেল। শওকত বলল, দেরি করে ফেললাম? মীরা বলল, না। শওকত বলল, টিউশনির টাকাটার জন্য অপেক্ষা করতে করতে দেরি হলো। পেয়েছ? পেয়েছি। এই টাকাতেই তো নতুন স্যান্ডেল কিনলাম। ভয়ঙ্কর খিদে লেগেছে। মীরা, তোমাদের বাসায় রান্না কি? ভালো কথা, তোমার বাবা মা আমাকে দেখে আপসেট হবেন না তো? মীরা বলল, আজ বাসায় একটা সমস্যা হয়েছে। অনেক লোকজন চলে এসেছে। আজ বাসায় তোমাকে নেব না। ও আচ্ছা। আসো, এই রেস্টুরেন্টে ঢুকি। কিছু খেয়ে নাও। রুই মাছের পেটি পাওয়া যায় কিনা দেখো। আমি বাসায় চলে যাচ্ছি। এই টাকাটা রাখো। টাকা লাগবে না, টাকা আছে। প্লিজ টাকাটা রাখো তো। আজ আমার নিমন্ত্রণ। রেস্টুরেন্টে আছে শুধু তেহারি, মুরগির ঝাল ফ্রাই শেষ হয়ে গেছে। শওকত তেহারি অর্ডার দিয়েছে। বয়কে বিনীত গলায় বলল, ঝাল ফ্রাইয়ের ঝোল যদি থাকে আলাদা করে একটু ঝোল দেবেন। তেহারি চলে এসেছে। মুরগির ঝাল ফ্রাইয়ের ঝোল এসেছে। পেঁয়াজ কাঁচামরিচের সালাদ এসেছে। শওকত খাওয়া শুরু করবে, তখনই আফতাব ঢুকলেন। এদিক ওদিক তাকিয়ে এগিয়ে গেলেন শওকতের দিকে। গম্ভীর গলায় বললেন, তোমার নাম শওকত? শওকত থতমত খেয়ে উঠে দাঁড়ালো। আফতাব বললেন, আমার মেয়ে তোমাকে দুপুরে খাবার নিমন্ত্রণ করেছে? জি স্যার। টেবিলে খাবার দেওয়া হয়েছে, খেতে আসো। আমার মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে। আফতাব সাহেব ছেলের পিঠে হাত রাখতে রাখতে বললেন, আমার মেয়েটা খুব কাঁদছে। এত কান্নার কি আছে বুঝলাম না। সে আজ জীবনের প্রথম চিংড়ি মাছ রান্না করেছে। খেয়ে দেখো তো কেমন। আনোভা। স্যার, আমার নাম মকবুল। আমেরিকানরা মকবুল বলতে পারে না, তারা ডাকে ম্যাক। কেউ কেউ ডাকে ম্যাকবুল। শুরুর দিকে আপত্তি করতাম।
বলতাম, ম্যাকবুলের চেয়ে মকবুল উচ্চারণ অনেক সহজ, খামোখা কঠিন নামে কেন ডাকো? শেষের দিকে এসব বলা ছেড়ে দিয়েছি। আমেরিকানরা নিজে যা বোঝে তাই, যুক্তির ধার ধারে না। কাগজপত্র ছাড়া আমি আমেরিকায় ১৩ বছর কাটিয়ে পশুর মতো স্বভাবের হয়ে গিয়েছিলাম। পশু যেমন মানুষকে দেখে আতঙ্কে অস্থির হয়ে পালিয়ে যাবার চেষ্টা করে, আমিও তাই করতাম। পুলিশ দেখলে বুকে এবং তলপেটে প্রচণ্ড ব্যথা হতো। ব্যথা মাঝে মাঝে এমন তীব্র হতো যে বাথরুমে ঢুকে বমি করতাম। রাতে থাকতাম কিছু মেক্সিকানদের সঙ্গে, তারা ড্রাগ নিত, তবে আমার সঙ্গে ভালো ব্যবহার করত। তাদের জন্য প্রতি রাতেই খিচুড়ি রাঁধতাম। তারা আমার খিচুড়ি ড্রাগসের মতোই আগ্রহ করে খেত। খিচুড়িকে তারা বলতো কিচলি। খিচুড়ি রান্না আমি দেশ থেকে শিখে আসিনি, কেউ আমাকে শেখায়ওনি, সম্পূর্ণই আমার নিজের আবিষ্কার। হাতের কাছে যা পেতাম সবই বড় একটা হাঁড়িতে চড়িয়ে জাল দিয়ে রাখতাম, প্রচুর ঝাল দিতাম। রান্না শেষ হবার পর ডাল বাগারের মতো বাটারে বাগার দিতাম। খিচুড়ি খাবার সময় মেক্সিকান বন্ধুরা বেশিরভাগ সময় ঝালের কারণে হাঁ করে থাকত। তারপরেও নিজেদের মধ্যে মেক্সিকান ভাষায় বলাবলি করত, কিসলি জগতের শ্রেষ্ঠ খাবার। আমি আমার এই মেক্সিকান বন্ধুদের কারণেই গ্রিন কার্ড পাই। তাদের একজন আমাকে গাড়ি চালানো শেখায় এবং খোদ নিউ ইয়র্ক শহরে আমি ক্যাব চালাতে শুরু করি। সবই সম্ভব হয় খিচুড়ি নামক অখাদ্য এক রান্নার কারণে। আমি ক্যাব চালাতাম রাতে, দিনে ঘুমাতাম। রাতে ডলার বেশি পেতাম। ট্রাফিকও থাকতো কম। তবে রাতে ক্যাব চালানোর সমস্যাও ছিল। অনেক দুষ্ট লোক যাত্রী সেজে ক্যাবে উঠত, তারপর পিস্তল দেখিয়ে টাকা পয়সা নিয়ে নিত। কয়েকজন ক্যাব চালক সন্ত্রাসীদের হাতে গুলি খেয়ে মারাও গেছে। ক্যাব পরিচালনা সংস্থাগুলো নানান নিয়মাবলী ক্যাব চালকদের জন্য তৈরি করেছিলেন, যাতে তাদের জানমালের ক্ষতি না হয়। যেমন ১. ওয়াকিটকি সর্বক্ষণ খোলা রাখবে। ২. কেউ পিস্তল ধরলে তার সঙ্গে আর্গুমেন্টে যাবে না, সে যা চায় সবই দিয়ে দেবে। ৩. সন্দেহজনক কাউকে গাড়িতে তুলবে না, ভদ্রভাবে তাকে নিষেধ করবে। যেমন, গাড়ির ইঞ্জেকশন ফুয়েল আমাকে ট্রাবল দিচ্ছে, এখন তোমাকে নিতে পারছি না, সরি। এইসব নিয়মকানুন আমি মোটেই মানতাম না। সবাইকে গাড়িতে তুলতাম। আমার তখন প্রচুর ডলার দরকার। অনেক দিন দেশে যাই না, দেশে যাব। সম্ভব হলে বিয়ে করব। মা চিঠিতে জানিয়েছেন তিনি মেয়ে দেখে রেখেছেন। মেয়ে ইন্টার পাস, গাত্রবর্ণ অত্যন্ত পরিষ্কার, নাম কমলা। অতি লোভী একবার মহাবিপদে পড়েছিলাম। স্যার, আপনাকে সেই গল্পটাই বলবো। আপনি লেখক মানুষ, অনেকের কাছে অনেক গল্প শুনেছেন। আমি যে গল্প বলবো সেটা শোনেন নাই। এখন স্যার আমাকে যদি ৩ মিনিট সময় দেন তাহলে বারান্দায় গিয়ে একটা সিগারেট খাবো। আপনার সামনে সিগারেট খাওয়ার মতো বেয়াদবিটা করব না। এই গল্পটা করার সময় আমার খুব টেনশন হয়, তখন সিগারেট না খেয়ে পারি না। ডিসেম্বর মাসের শেষ। কয়েক বছর পর সে বাড়ি খুব বরফ পড়েছে। ক্রিসমাসে বরফ ছিল না, হোয়াইট ক্রিসমাস হয়নি। ২৬ তারিখ থেকে শুরু হলো তুষারপাত, সঙ্গে ঝোড়ো হাওয়া। সেই দেশে ঝোড়ো হাওয়াকে বলে ব্লিজার্ড। ব্লিজার্ডের সময় অফিস আদালত ছুটি হয়ে যায়। জমিয়ে সবাই আড্ডা দেয়, পোকার খেলে বিয়ার খায়। ধনী দেশ তো, তারা কষ্টটাকেও আনন্দ বানিয়ে ফেলে। আমি ইয়েলো ক্যাব নিয়ে ঘুরি, অতিরিক্ত ভাড়া পাওয়া যায়। আমার কাছে ব্লিজার্ড বড় ব্যাপার না, ডলার জমানো বড় ব্যাপার। একজন লং রুটের যাত্রী পেলাম, সে যাবে নিউ জার্সি। তার নাকি বিশেষ প্রয়োজন, এক্ষুনি যেতে হবে। সে বলল, ব্লিজার্ডের রাতে তোমাকে নিয়ে যাচ্ছি, আমি ভালো টিপস দেব। আমি সাহেবকে নিয়ে গেলাম, ভালো টিপস পেলাম। ভাড়ার উপর $100। ফেরার পথে পড়লাম বিপদে। হুলস্থুল ব্লিজার্ড শুরু হলো। এমন তুষারপাত আমি জন্মে দেখি নাই। যেন একসঙ্গে কয়েক লক্ষ বস্তা শিমুল তুলা কেউ আকাশ থেকে ছেড়ে দিচ্ছে। গাড়ি নিয়ে আগানোই মুশকিল। রাস্তার বরফ জমে কাচ হয়ে গেছে।
গাড়ি সমানে স্কিড করছে। আমি সাবধানে এগুচ্ছি। হাইওয়েতে বড় বড় ট্রাক ছাড়া কোনো গাড়ি নেই। রাত তেমন হয়নি, 10টা, কিন্তু মনে হচ্ছে নিশুতি। হাই বিম দিয়ে গাড়ি চালাচ্ছি যাতে অনেক দূর দেখা যায়। হাই বিমে কাজ হচ্ছে না। 10 গজ সামনেও কিছু দেখা যাচ্ছে না। গাড়ির ফগলাইট জ্বালিয়ে দিয়েছি, তাতেও 19-20 হচ্ছে না। হঠাৎ দেখলাম একটা মেয়ে রাস্তার পাশে আঙুল তুলে দাঁড়িয়ে আছে, লিফট চায়। ভয়াবহ দুর্যোগের রাতে এই মেয়েটা এখানে কেন? অনেক সময় হুকাররা এরকম দাঁড়ায়, লিফট চায়, পরে নানান ঝামেলা করে, খুন খারাপি পর্যন্ত হয়। স্যার, হুকার বুঝেছেন তো? ওই দেশে বেশ্যা মেয়েদের বলে হুকার। এই মেয়েটি হুকার না, তার সঙ্গে বাচ্চা একটা মেয়ে আছে, সম্ভবত তার মেয়ে। তুষার ঝড়ে বিপর্যস্ত। আর কিছুক্ষণ এভাবে থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে। আমি গাড়ি থামালাম, দরজা খুলে দিলাম। তরুণী বাচ্চা একটা মেয়েকে নিয়ে গাড়িতে উঠল। অতি বিনয়ের সঙ্গে বলল, স্যার, থ্যাংক ইউ। কালো ক্যাব ড্রাইভারকে কেউ স্যার ডাকে না। আমি তরুণীর ভদ্রতায় মুগ্ধ হলাম। মেয়েটি অতি রূপবতী। কোনো আমেরিকান মেয়েকে আমার কাছে রূপবতী লাগে না, মনে হয় ধবল কুষ্ঠের রোগী। এই মেয়েটির চুল সোনালি, দেখতে ছবির মতো। তার বাচ্চাটার চুলও সোনালি। বাচ্চাটা ঠান্ডায় কাহিল হয়ে আছে, সে মনে হয় ক্ষুধার্ত। ফিসফিস করে মাকে কি যেন বলল। তার মা লজ্জিত গলায় বলল, আমার মেয়েটা বার্গার খেতে চায়। তোমার পক্ষে কি সম্ভব হবে সামনের কোনো সার্ভিস স্টেশনে গাড়ি থামানো? আমি বললাম, অবশ্যই সম্ভব। আমার মেয়ের নাম আনোভা। ওর কাছে ফুড কেনার মতো ডলার আছে। স্যার কি বুঝতে পারছেন যে কথাবার্তা সব ইংরেজিতে হচ্ছে? আমি আপনাকে বলছি বাংলায়, কারণ হুবহু কথাগুলো মনে নেই। অনেক ঝামেলা করে সার্ভিস স্টেশনে পৌঁছলাম। পিছনে তাকিয়ে দেখি আনোভা চুপচাপ বসে আছে। তার হাতে $100 একটা নোট। আনোভার মা নেই। সে যাবে কোথায়? একটা মানুষ হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। দরজা খুলে চলন্ত গাড়ি থেকে সে নেমে পড়েছে, তাও হবে না। গাড়ির দরজা লক করা। আমি হতভম্ব গলায় বললাম, তোমার মা কোথায়? আনোভা বলল, গন। আমি বললাম, গন মানে? কোথায় গন? আনোভা কোনো জবাব দিল না। প্রশ্ন করলে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর চোখ নামিয়ে নেয়। মেয়েটাকে বার্গার কিনে দিলাম, আইসক্রিম কিনে দিলাম। সে আগ্রহ করে বার্গার খাচ্ছে। তার মা হাওয়া হয়ে গেছে, এতে তাকে কোনো রকম চিন্তিত মনে হলো না। সার্ভিস স্টেশন থেকেই আমি পুলিশকে টেলিফোন করে ঘটনা জানালাম। তবে মেয়েটার মা যে গাড়িতেই হাওয়া হয়ে গেছে এই তথ্য গোপন করলাম। এই কথা বললে পুলিশ আমাকে মানসিক রোগী ভাববে। আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। ক্যাব ড্রাইভিংয়ের লাইসেন্স বাতিল হয়ে যাবে। আমি বললাম, মা মেয়েকে গাড়িতে তুলে একটা সার্ভিস স্টেশনে নিয়ে এসেছি। মেয়েটাকে রেস্টুরেন্টে ঢুকিয়ে অপেক্ষা করছি, দেখি মেয়ের মা আসছে না। তার খোঁজে গাড়ির কাছে গিয়ে দেখি সে নেই। মেয়েটা কত বড়? 5-6 বছর হবে। তাকে টেলিফোন দাও, আমি তার সঙ্গে কথা বলি। ওপাশ থেকে পুলিশ কি বলল আমি শুনতে পাচ্ছি না, মেয়েটা কি বলছে শুনছি। প্রথম বলল আনোভা, তারপর বলল 4.5, মনে হয় বয়স বলল। তারপর বলল গন, তারপর শুধু নো। কয়েকবার নো বলার পর ওকে। সে টেলিফোন আমার দিকে বাড়িয়ে দিল। পুলিশ আমার লাইসেন্স নাম্বার, ঠিকানা সব হাবিজাবি নিয়ে বলল, তুমি নিউ ইয়র্কে মেয়েটাকে নিয়ে চলে এসো, সরাসরি আমাদের কাছে আসবে। পুলিশের একটা পেট্রোল কার আধা ঘন্টার মধ্যে সার্ভিস স্টেশনে পৌঁছে যাবে। সেই কার তোমাকে ফলো করবে। পেট্রোল কার না আসা পর্যন্ত তুমি মুভ করবে না। স্যার, কি যে দুশ্চিন্তায় পড়লাম বলার না। আমার ধারণা হলো পুলিশ আমাকে সন্দেহ করছে। হয়তো ভাববে মেয়েটার মাকে আমি খুন করে বরফের গাদায় ডেড বডি লুকিয়ে রেখেছি। ওই দেশের পুলিশ যে কত খারাপ আপনি চিন্তাই করতে পারবেন না। যাই হোক, পুলিশের গাড়ি মেয়েটাকে নিয়ে চলল। আমি যাচ্ছি পিছনে পিছনে, মনে মনে দোয়া ইউনুস পড়ছি।
প্রিসিংক্টে, স্যার, ওদের দেশের থানাকে বলে প্রিসিংক্ট। আমাকে 6 ঘন্টা আটকে রাখল। মেয়েকে প্রচুর জিজ্ঞাসাবাদ করল। তোমার বাবার নাম কি, মার নাম কি, কোথায় থাকো, কোন স্কুলে পড়ো, প্রিয় বান্ধবীর নাম কি, তোমার কি কোনো পেট আছে? আনভা কোনো প্রশ্নেরই জবাব দিল না। কঠিন মেয়ে। 6 ঘন্টা পরে আমি ছাড়া পেলাম। মেয়েটাকে তারা রেখে দিল। বাসায় ফিরে আমি 10 রাকাত নফল নামাজ পড়লাম বিপদ থেকে উদ্ধার পাওয়ার কারণে। যদিও জানি উদ্ধার এখনও পাইনি, যে কোনো সময় পুলিশের কাছ থেকে ডাক আসবে। 20 দিনের দিন ডাক পড়ল। গেলাম। পুলিশ অফিসার বললেন, আনভার কোনো ট্রেস তারা করতে পারেনি, চেষ্টা পুরোদমে চলছে। স্যার কি জানেন, আমেরিকার মতো সভ্য দেশে হাজার হাজার শিশু প্রতি বছর হারিয়ে যায়, পুলিশ তার কোনো হদিস বের করতে পারে না। আমি বললাম, স্যার, মেয়েটা কোথায়? মেয়েটাকে একজন ফস্টার প্যারেন্টের কাছে দেয়া হয়েছে। আমি কি তার সঙ্গে দেখা করতে পারি? সাইকিয়াট্রিস্ট অনুমতি দিলে দেখা করতে পারবে। একজন সাইকিয়াট্রিস্ট মেয়েটিকে পর্যবেক্ষণে রেখেছেন। আমি কি যেতে পারি? পারো। তুমি মেয়েটাকে দেখতে চাচ্ছ, তার সাইকিয়াট্রিস্টকে জানানো হবে। সাইকিয়াট্রিস্টই তোমার সঙ্গে যোগাযোগ করবে। তার নাম পল। 3 মাস পার হয়ে গেল, কেউ যোগাযোগ করল না। ধরেই নিলাম সাইকিয়াট্রিস্ট চান না আমি দেখা করি। আমেরিকা হচ্ছে, স্যার, মাথা খারাপের দেশ। সবচেয়ে বড় মাথা খারাপ সাইকিয়াট্রিস্ট হারামজাদাগুলার। খারাপ গালি ব্যবহার করেছি স্যার, কিছু মনে করবেন না। 3 মাস পার হবার পরে এক সোমবারে সাইকিয়াট্রিস্ট আমাকে টেলিফোন করলেন। আমি বললাম, স্যার, মেয়েটি কেমন আছে? সাইকিয়াট্রিস্ট বললেন, ভালো আছে। সে কথা খুব কম বলে, এটাই সমস্যা, আর কোনো সমস্যা নেই। তার মা বাবার নাম এসব কি বলেছে? না। মনে হচ্ছে তার জীবনের শুরু হয়েছে তোমার ট্যাক্সি ক্যাবে ওঠার পর। বড় ধরনের অ্যামনেশিয়া, বয়সের সঙ্গে সঙ্গে হয়তো কেটে যাবে। আমি মেয়েটির সঙ্গে দেখা করতে পারি? পারো। সে চকলেট খুব পছন্দ করে, 1 প্যাকেট চকলেট নিয়ে যেতে পারো। স্যার, আপনাকে ধন্যবাদ। তোমার সঙ্গে মেয়েটির কী কথা হয় সবই কিন্তু রিপোর্ট করবে। আনভা আমাকে দেখে যে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ল তা না, সামান্য হাসল, চকলেটের প্যাকেট হাতে নিল, মাথা নিচু করে বলল, থ্যাংক ইউ। আমি 1 ঘন্টা সেই বাড়িতে ছিলাম। আনভার ফস্টার মাদার আমাকে কফি খাওয়ালেন, নানান গল্প করলেন, সবই রাজনৈতিক। তিনি ডেমোক্র্যাট দলের একজন, তার গল্পের সবটাই রিপাবলিকানদের বদনাম। যতক্ষণ আমি থাকলাম ততক্ষণই আনভা আমার পিঠে হেলান দিয়ে বসে রইল। আমি তার মুখ দেখতে পাচ্ছি না, শরীরের স্পর্শ পাচ্ছি। একসময় ঘরে শুধু আমি আর আনভা। বাড়িওয়ালি লনে ঘাস কাটতে গিয়েছে। ঘাস কাটা মেশিনের শব্দ হচ্ছে। আমি বললাম, আনভা, যাই? আনভা পিছন থেকে একটা হাত এনে আমার সামনে ধরল। সেখানে $100 একটা নোট। আনভা স্পষ্ট গলায় বলল, মা তোমাকে এই ডলারটা দিতে বলেছিল, তুমি নাও, না নিলে শি উইল বি স্যাড। আমি ডলার নিতে নিতে বললাম, তুমি কি তোমার মার বিষয়ে আর কিছু আমাকে বলবে? আনভা বলল, নো। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, আমার খুবই জানতে ইচ্ছা করে। আনভা আমাকে অবাক করে দিয়ে ফিসফিস করে পরিষ্কার গলায় বলল, আমার মার সঙ্গে তোমার আরও একবার দেখা হবে। কোথায়, কখন? আনভা জবাব দিল না। স্যার, মেয়েটার সঙ্গে এটাই আমার শেষ দেখা। সাইকিয়াট্রিস্ট নিষেধাজ্ঞা জারি করল। আমি চলে আসার পর মেয়েটি নাকি খুব কেঁদেছে। কাজেই আমি তার উপর মেন্টাল স্ট্রেস তৈরি করেছি। ট্রমা না কি যেন হয়েছে। হারামজাদা দেশ তো স্যার, হারামজাদা দেশের হারামজাদার নিয়মকানুন। স্যার, সরি, বেশি রেগে গিয়েছি। কি বলতে কি বলেছি। বেয়াদবি নিজ গুণে মাপ করবেন। মেয়েটার জন্য তারা নতুন ফস্টার ফ্যামিলি বের করে। তার ঠিকানা আমি জানি না। একবার শুনেছি স্কুলে সে খুব ভালো করছে, তাকে সাধারণ স্কুল থেকে সরিয়ে গিফটেড চিলড্রেনের স্কুলে ভর্তি করা হয়েছে। ঘটনার পর 10 বছর কেটে গেছে। আমি আমার মতো আছি, ক্যাব চালাই, ব্যাংকে টাকা জমাই।
ডিসেম্বর মাসের 27 তারিখ ঘোরাঘুরি করি ওই রাস্তায়, যেখানে প্রথম আনোভা এবং তার মার সঙ্গে দেখা হয়েছিল। যদি সেই মহিলার সঙ্গে দেখা হয়নি। আনোভার দেয়া $100 নোটটা এখনও আমার কাছে আছে। স্যার, নোটটা কি দেখবেন? আজকের পর্বের এখানেই সমাপ্তি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।